বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে গড়াচ্ছে। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কেউ কাউকে মানছে না, আর সেই সুযোগে মৌলবাদ সন্ত্রাসী কার্যকলাপ মাথাচাড়া দিচ্ছে, যা বাংলাদেশের জন্য মোটেই সুখকর বিষয় নয়। সাম্প্রতিককালে বাংলাদেশের পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের অবদান কমিয়েছে ইউনূস প্রশাসন। পাঠ্যক্রমে কমানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও। মুক্তিযুদ্ধের ইতিহাসে ভারতের অবদানও কমানো হয়েছে। শেখ হাসিনার প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। বদলের যেন শেষ নেই। বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের সমস্ত স্মৃতি কিভাবে মুছে ফেলা যায়, সেই ফন্দিই আটছে ইউনূস সরকার। আর এই পরিস্থিতিতে এবারে বাংলাদেশের রাষ্ট্রের নামে পরিবর্তনের দাবি তুলল এক ইসলামিক দল। জাতীয় ঐক্যমত কমিশনের কাছে এবারে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। সেক্ষেত্রে বর্তমান নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদল দিয়ে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ নাম দেওয়ার আবদার করা হয়েছে। কি অবস্থা একবার ভাবুন। বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যালয় কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে দেশের নাম প্রস্তাবের বিষয়টি তুলে ধরেন ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা। জাতীয় ঐক্যমত কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে দলটি 130টি প্রস্তাবে একমত হয়েছে। এছাড়া দলটি 4টি মৌলবী প্রস্তাব দিয়েছে। 4টি মৌলিক প্রস্তাবও দেওয়া হয়েছে। 4টি মৌলিক প্রস্তাবের কথা তুলে ধরে দলটির প্রেসিডেন্সিয়াল সদস্য আশরাফ আলী আকন বলেন, বাংলাদেশ হবে একটা জনকল্যাণ রাষ্ট্র। জনকল্যাণ নামটা দেখলেই মানুষের মনে যাতে অকল্যাণ চিন্তা না আসে, এর জন্য আমরা পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ এই নাম প্রস্তাব করেছি। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বাংলাদেশের নামটা আমরা বলছি, বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ, একটা জনকল্যাণ রাষ্ট্র। বাংলাদেশ হবে একটা জনকল্যাণ রাষ্ট্র অফ বাংলাদেশ লিখিত করে দিয়েছি। আমরা কিছু 4টি মৌলিক প্রস্তাব সেখানে উপস্থাপন করেছি। মৌলিক প্রস্তাব 1 নম্বর হলো আত্মশুদ্ধি বা শুদ্ধাচার। এখানে কথা ওখানে বলা আছে সকল ক্ষেত্রে তার শুদ্ধাচার করবে। সেই আত্মশুদ্ধিটা আমরা বলি জাতীয় পর্যায়ে আত্মশুদ্ধি না থাকলে একটা মানুষ সৎ হতে পারে না, যোগ্য হতে পারে না, সে দেশপ্রেমিক হতে পারে না। এই জন্য সকল ক্ষেত্রে আমরা আত্মশুদ্ধি তাসকিয়া নফসের যে কথাটা এটা আমরা বলেছি, এটা সংস্কার কমিশনের মধ্যে শুদ্ধাচার কথাটা আছে, ওইটারই আরবিতে হলো আত্মশুদ্ধি বা তাসকিয়া নফস, ওইটা আমরা বলেছি। 2 নম্বর হলো জবাবদিহিতা। জবাবদিহিতার কথা বলা আছে, সেখানে আমরা একটু ইলাবোরেট করে বলেছি 4টে ক্ষেত্রে জবাব দিতে হবে। 1 নম্বর জবাবদিহি হচ্ছে আল্লাহর কাছে, 2য় নম্বর হলো নিজের বিবেকের কাছে, 3য় জবাবদিহি হবে জনগণের কাছে, 4 নম্বর হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এই 4টে ক্ষেত্রে আপনার জবাবদিহিতার কথা বলেছি। 3 নম্বর যেটা বলেছি যে একটা দেশের দুর্নীতি, দুঃশাসন, ধর্ষণ, চুরি, ডাকাতি, টাকা পয়সার মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে বিগত দিনে 53 বছরের মধ্যে যে আইন আমরা দেখেছি, এই আইন ব্যর্থ। এই আইন দুর্নীতি বন্ধ করতে পারে নাই, সন্ত্রাস বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, চুরি ডাকাতি বন্ধ করতে পারে নাই। এই জন্য যে আইনটা সকল দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস দমন করতে পারে, হ্যাঁ, সেই আইনটার নাম হলো শরিয়া আইন। এই শরিয়া আইন যাতে বাস্তবায়ন করা যায়, তাহলে কী হবে? শরিয়া আইনটি হলো সর্বজনীন, সকল ধর্মের ব্যাপারে শরিয়া আইনের বিধান আছে সর্বজনীন। শরিয়া আইন পূর্ণাঙ্গ, শরিয়া আইন নির্ভুল নির্ভেজাল, শরিয়া আইন মানব স্বভাব সুলভ। তারপর হলো এটা দুষ্টের দমন সৃষ্টির পালন করতে পারে। শরিয়া আইন দর্শন, চুরি, ডাকাতি, দুর্নীতি, সন্ত্রাস বন্ধে এক দৃষ্টান্তমূলক শাস্তির বিধানের নাম হলো শরিয়া আইন। এরপর হলো শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে সরকার ভক্ষক না হয়ে রক্ষক হবে দেশের। এই শরিয়া আইনের কথা বলেছি। এই শরিয়া আইনের ব্যাপারে আমরা বিএনপির সাথে কথা বলেছি। বিএনপি কিন্তু একমতের সাথে তারা সিগনেচার করেছে যে শরিয়া আইনের ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই, শরিয়া বিরোধী তারা আইন কোনো পাশ করবে না, এই কথা তারা কিন্তু বিএনপি বলেছে। সকলেই কিন্তু এই ব্যাপারে একমত আছে, না বলার কেউ নাই। আর আজকের ডক্টর ইউনূস সাহেব এত ভালো একজন লোক, বিশ্বের একজন আইকনিক লিডার সে, কিন্তু তারপরে সে 8 বছরের মেয়ে ধর্ষিত হয়, 4 বছরের মেয়ে ধর্ষিত হয়, দুর্নীতি হয়, তারপরে এই যে দখলবাজি হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হচ্ছে, এগুলো বন্ধ হচ্ছে না। এগুলো কোনোদিন করতে পারবে না যদি শরিয়া আইন বাস্তবায়নের দেশে না হয়। তারপরে চাইনি বলে পিয়ার পদ্ধতি নির্বাচন। আমরা সকল নির্বাচনটা পিয়ার পদ্ধতি চাই। আজকে সারা দুনিয়ার মধ্যে 91টা দেশে কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচন আছে, আপনারা জানেন, সবাই জানেন। একমাত্র একটি
স্বৈরাচার যদি স্থায়ী কোনো প্রতিরোধ করতে হয় তাহলে পিয়ারের কোনো বিকল্প নাই। দ্বিতীয় নম্বর হলো সংস্কার যদি করতে হয়, রাষ্ট্রের সংস্কারের জন্য সবচেয়ে বড় উপাদান হলো আনুপাতিক বা পিয়ার পদ্ধতি নির্বাচন। তারপরে 24-এর যে গণঅভ্যুত্থানের এই চেতনা বাস্তবায়নের এক যুগান্তকারী পদক্ষেপ হলো পিয়ার পদ্ধতি নির্বাচন। তারপর হলো দেশের রাজনীতি এক নূতন যুগে প্রবেশ করার হাতিয়ার হলো পিয়ার পদ্ধতি নির্বাচন। তারপর হলো রাজনৈতিক স্থিতিশীলতা, অন্তর্ভুক্তমূলক কার্যকরী সংসদ, জনমতের সঠিক প্রতিফলন এবং সংসদে মেধা বিকাশের এক বাস্তব পদক্ষেপ হলো পিয়ার পদ্ধতি নির্বাচন। এই 4টা মৌলিক। 1 নম্বর হলো আত্মশুদ্ধি, বা শুদ্ধাচার, জবাবদিহিতা, শরিয়া আইন, তারপর হলো পিয়ার পদ্ধতি। এই 4টা মৌলিক প্রস্তাব আমরা দিয়েছি। টোটাল জিস্টের মধ্যে 4টা মৌলিক প্রস্তাব আমরা এদের কাছে দিয়েছি এবং অনেক কিছুই আমরা সেখানে পর্যালোচনা করেছি, কোনটা একমত আছি, কোনটা দ্বিমত আছি। আমরা প্রেসিডেন্ট ভোটও আমরা প্রত্যক্ষ জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট ভোট চাই। শুধু প্রধানমন্ত্রী সংসদ হবে তা না, সংসদ নির্বাচনের সাথে প্রেসিডেন্ট যে নির্বাচন সেটাও আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা সেটা চাই। আপনার পুরো নাম আর পদবিটা বলেন। আশরাফ আলী আকন, প্রেসিডেন্ট সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা বাংলাদেশের নাম পরিবর্তনটা কি করেছেন? হ্যাঁ, বাংলাদেশের নামটা আমরা বলছি, বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ, একটা জনকল্যাণ রাষ্ট্র। বাংলাদেশ হবে একটা জনকল্যাণ রাষ্ট্র অফ বাংলাদেশ। বৃহস্পতিবার অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, তখন এক গভীর চক্রান্ত, যে চক্রান্তের ফলে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা, এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের উপর একটা বিভৎস পরিস্থিতি সৃষ্টি করলো। এইভাবেই ক্ষমতা দখল করলো এমন এক ব্যক্তি যার কোনোদিনও জনগণের প্রতি দয়া মায়া কিছুই ছিল না। ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিয়ে সেই টাকা নিয়ে বিলাসিতা করা এবং বিদেশে পাচার করাই ছিল তার কাজ। ঠিক কি বলেছেন অডিও বার্তায় শুনব। তখন এক গভীর চক্রান্ত, যে চক্রান্তের ফলে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ বাহিনী, আনসার, মুক্তিযোদ্ধা, এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী। একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি করলো। আর এইভাবেই ক্ষমতা দখল করলো এমন এক ব্যক্তি যার কোনোদিনই জনগণের প্রতি কোনো দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই ছিল না। ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ দিয়ে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বিলাসিতা এবং বিদেশে পাচার এবং কাজ করে, এটাই ছিল তার কাজ। তার এই ভূমিকাটা আমরা তখন বুঝতে পারিনি। আমরা মনে করতাম দরিদ্রকে সাহায্য করে না জানি কত বড় মহৎ কাজ। সেজন্য অনেক সহযোগিতা তাকে আমি করেছি। বাংলাদেশ সেই গ্রামীণ ব্যাংক, যেটা এটা সরকারি ব্যাংক, এই ব্যাংকের টাকা যে সরিয়ে রেখেছিল তা জানতাম না। কিন্তু টাকা নেই, ক্ষুদ্র ঋণ দিতে পারে না। 98 বন্যার পরে আমার কাছে হাত পাতলো 400 কোটি টাকা দিয়ে ব্যাংকটা ঠিকঠাক করে তৈরি করে দিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।